Hello students, a very warm welcome to our educational channel উদয়ন দ্য এডুকেশন হাব। এবং এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান। Today's video is mainly for the new students of class 11 যারা এই মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ক্লাস 11-এ উঠেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা হয়েছে। তোমরা যারা আর্টস নিয়েছো বা নিতে চলেছো, তারা অনেকেই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানকে একটি সাবজেক্ট হিসেবে নিয়েছো কিংবা নিচ্ছ। তো আজকে আলোচনার উদ্দেশ্য হলো তোমরা এই যে নতুন সাবজেক্টটা সম্বন্ধে পড়তে যাচ্ছ সেটার সম্বন্ধে জানা, অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল সায়েন্স, the main characteristics of political science। অর্থাৎ আমাদের টোটাল ফোকাসটা হবে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের উপর। রাষ্ট্রবিজ্ঞান শুনতে বেশ টাফ মনে হয়, অনেকেই এটাকে খুব কঠিন বিষয় হিসাবে মনে করে, কিন্তু কঠিন ভাবার মতো কিছু নেই। সাবজেক্টটা সম্বন্ধে ভালোভাবে জানলে এবং এর গভীরে প্রবেশ করলে দেখতে পাবে এটা স্টাডি করার একটা খুব ভালো সাবজেক্ট, খুব ভালো স্কোপ রয়েছে, খুব ভালো ফিল্ড রয়েছে। হায়ার স্টাডি করবার মতো অনেক কিছু উপাদান তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবং সাবজেক্টটার ভিতরে প্রবেশ করলে এটাকে কিন্তু বেশ ইন্টারেস্টিং আর ইজি মনে হতে শুরু হবে যদি মনোসংযোগ দিয়ে ব্যাপারটা বোঝো এবং পড়ো। তাহলে চলো আজকে শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে যাবতীয় জিনিস জানার আমরা চেষ্টা করব। সর্বোপরি একটা ধারণা দেওয়া যাবে তোমাদের যে এই সাবজেক্টটা তোমরা কী কী পড়বে, রাষ্ট্রবিজ্ঞানে তোমরা ঠিক কী কী বিষয় নিয়ে পড়বে। রাষ্ট্রবিজ্ঞান এই শাস্ত্রের উৎপত্তি সম্বন্ধে প্রথমে যাওয়া যাক। রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের জনক বলা হয় অ্যারিস্টটলকে। Aristotle is the father of political science। আচ্ছা, তার মানেই বুঝতে পারছো যে খুব প্রাচীন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে এই বিষয়টার সঙ্গে। অ্যারিস্টটলের সময় থেকে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা শুরু হয় এবং একটি বিজ্ঞানের শাখা হিসেবে এটি আত্মপ্রকাশ করার চেষ্টা করে তৎপরবর্তীকালে। যদিও অ্যারিস্টটলের সময় থেকেই মাস্টার সায়েন্সের মর্যাদা পেলেও প্রাকৃতিক বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানকে চিহ্নিত করা সম্ভবত একটি অতিরিক্ত আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ জেনারেল সায়েন্স সাবজেক্টগুলোর মতো কিন্তু পলিটিক্যাল সায়েন্স সম্পূর্ণরূপে একটি সায়েন্স সাবজেক্ট নয়। কেন, এর কারণ কি, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকে আমাদের বেসিক আলোচনায় আমরা আসছি যে রাষ্ট্রবিজ্ঞান কি সেটা নিয়ে। তো দেখা যাচ্ছে যে অ্যারিস্টটলের হাত ধরেই কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটির জন্ম হয়েছে বহু প্রাচীন কাল থেকেই। এবং যদিও এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটার প্রয়োগ নিয়ে একটু অন্যরকম একটা ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইউজ অফ দ্য টার্ম পলিটিক্যাল সায়েন্স, যেটা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান কথাটির প্রথম প্রয়োগ কখন হচ্ছে না 1701 সালে 1701 বিশপকে লেখা লিবনিজ এর একটি চিঠিতে রাষ্ট্রবিজ্ঞান কথাটির প্রথম প্রয়োগ লক্ষ্য করা যায়। এরপর 1726-এ প্রকাশিত বিশ্ববিখ্যাত ভ্রমণ কাহিনী, যেটার সঙ্গে তোমরা প্রায় সকলে পরিচিত, গালিভারস ট্রাভেলস, এর এক জায়গায় লেখক জোনাথন সুইফট বলেছেন, দৈত্য মানবরা ইউরোপীয়দের মতো রাজনীতিকে একটি বিজ্ঞানে পরিণত করতে পারেনি বলে তারা ব্যর্থ হয়েছে। হিউম একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী,
তথা দার্শনিক। তার পরবর্তী সময় থেকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হতে থাকলেও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বর্তমানে যে অর্থে শব্দটিকে ব্যবহার করা হয় 19 শতকের শেষ ভাগের পূর্ব পর্যন্ত সেই অর্থে তা কিন্তু ব্যবহার করা হতো না। লিপসেটের রচিত দ্য পলিটিক্যাল ম্যান থেকে জানা যায় যে 1890 আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থতালিকা অর্থাৎ আমেরিকান ইউনিভার্সিটি ক্যাটালগেতে রাষ্ট্রবিজ্ঞান কথাটির আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করা হয়। অর্থাৎ সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান কথাটা কোথায় ব্যবহার করা হয়েছিল? 1890 সালে আমেরিকান ইউনিভার্সিটি ক্যাটালগ বা আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থতালিকাতে প্রথম কিন্তু এর ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি উৎসগতভাবে বলতে চাও তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটি প্রাচীন শাস্ত্র, বেশ প্রাচীন, যার আগমন অ্যারিস্টটলের হাত ধরে, যাকে আমরা প্লেটোর সুযোগ্য শিষ্য হিসেবে পরিগণিত করে থাকি। তো সুতরাং এর যে ঐতিহাসিক পটভূমি সেটা বেশ বৃহত্তর বলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ প্রাচীন গ্রিসে এর উৎপত্তি, অর্থাৎ দীর্ঘ 2500 বছরের একটা ঐতিহ্য বলতে পারো, দীর্ঘ 2500 বছরের ঐতিহ্য। অর্থাৎ প্রধানত গ্রিক উদ্ভবগত অর্থই এক্ষেত্রে কিন্তু গুরুত্ব পাচ্ছে। এর আগে তোমরা ক্লাস 11-12 তোমরা তো এইসবে উঠেছ, মাই মিস্টেক। তোমরা যারা ইতিহাস নিচ্ছ বা নিয়েছ তারা একটা জায়গায় দেখতে পাবে পড়ার সময় যে প্রাচীন গ্রিসে প্রথম যখন রাষ্ট্রের উৎপত্তি হয় তখন সেখানে রাষ্ট্রের আকার আয়তন বেশ ক্ষুদ্রাকৃতি ছিল। তখন সেই রাষ্ট্রগুলিকে বা ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রগুলিকে কিন্তু নগর রাষ্ট্র বা সিটি স্টেট বা পোলিস বলা হতো। এবং প্রাচীন যুগের সেই নগর রাষ্ট্রের ধারণা থেকেই কিন্তু রাজনৈতিক ভাবনাটা বিবর্তিত হতে হতে পরবর্তীকালে এক সর্বাত্মক বিজ্ঞানে পরিণত হয়, যা রাষ্ট্রবিজ্ঞান নামে খ্যাত। এখন রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাজনীতি এটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেকে তো রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রকে রাজনীতি বলে থাকে, মানে রাষ্ট্রবিজ্ঞান পড়া মানে অনেকে বলে থাকে যে রাজনীতি নিয়ে পড়াশোনা করছো, সেটা কিন্তু একেবারে ঠিক নয়। সে বিষয়ে আমরা পরে যাচ্ছি। আমাদের আলোচনাটাকে কেন্দ্রীভূত রাখার জন্য আমরা প্রথমে শুধুমাত্র ফোকাস করব কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের উপর। রাষ্ট্রবিজ্ঞান কথাটা কিন্তু রাজনীতিশাস্ত্রে আলোচনার একটা পরিবর্তনের পটভূমিতে কিন্তু গুরুত্ব পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞান হলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রাজনীতির আধুনিক, নতুন ও বিজ্ঞানসম্মত একটি নাম। রাজনীতির আলোচনা ও বিশ্লেষণ বৈজ্ঞানিক রীতি ও পদ্ধতি অনুসরণের কথা বলে হয় রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ বলা যেতে পারে রাজনীতিকে আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে নতুন যুগের রাজনীতির বিজ্ঞান হিসেবে উপস্থাপিত করেছে রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ দেখা যাচ্ছে 19বিংশ শতাব্দীর শেষার্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স এর একটি শাখা হিসেবে পলিটিক্যাল সায়েন্সকে গ্রহণ করা হয়েছে। এর আগে তোমরা সমাজ বিষয়ক যে সমস্ত শাস্ত্রগুলো পড়েছ 9-10 বা তার আগে থেকে স্টার্ট করেছো, সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল। এবারে তোমরা সমাজবিজ্ঞান হিসেবে একটা নতুন সাবজেক্ট পেলে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এখন
রাষ্ট্রবিজ্ঞান মানেই কিন্তু রাজনীতি নয়। রাজনীতি একটা বড় প্রেক্ষাপট বা একটি বৃহৎ শাখা বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানের, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মানেই কিন্তু রাজনীতি নয় বা রাজনীতির শাস্ত্র কিন্তু একেবারেই নয়। আচ্ছা, অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স? তাহলে ব্যাপারটা দাঁড়ালো, political science focuses on the theory and practice of government and politics at the local, state, national, and international levels. We are dedicated to developing understandings of institutions, practices, and relations that constitute public life and modes of inquiry that promote citizenship. অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ঠিক কী কী জিনিসকে নিয়ে আলোচনা করা হচ্ছে বলো তো? সরকার বা শাসন ব্যবস্থা, স্থানীয় হোক, রাজ্যগত হোক, অথবা জাতীয় স্তরে হোক, অথবা আন্তর্জাতিক স্তরে হোক। আমরা যে একটা দেশে বাস করছি, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্র আলোচনার ক্ষেত্রে আমরা সেটাকে দেশ হিসেবে চিহ্নিত করব না। আমরা যে রাষ্ট্রে বাস করছি, এখানে বৃহত্তর রাষ্ট্রের ধারণা দেওয়া হচ্ছে। আমরা যেমন ভারত রাষ্ট্রে বসবাস করছি, তার যে বিভিন্ন ভাগ, এই সমগ্র ভারত রাষ্ট্র পরিচালিত হচ্ছে যে নিয়ম শৃঙ্খলা অর্থাৎ শাসন ব্যবস্থা দ্বারা বা সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন দ্বারা, তার বিষয়ে আলোচনা করব আমরা এখানে। সমগ্র শাসন ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো হয়েছে, সমগ্র রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করছে সরকার, সেই বিষয়ে আমরা পড়ব। আমাদের দেশের রাজনৈতিক স্তরে উপস্থিত রাজনৈতিক দল, তাদের আদর্শ, তাদের ব্যবস্থা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আমাদের দেশের শাসন ব্যবস্থার সাথে বিশ্বের অন্যান্য দেশের শাসন ব্যবস্থার মিল অমিল অর্থাৎ একটা কম্প্যারিজন বা তুলনা বিষয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত জানবো আমরা এখানে। আর রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে অবশ্যই রাজনীতিটাও আমরা একটু ভালো করে বুঝে নেব যে রাজনীতি জিনিসটা কী বা কূটনীতি কী। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। এবার একটু আলোচনা করি প্রিলিউড টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটু গোড়ার কথায় যাই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে আর একটু সুবিধা হবে। কারণ এখনও মনের মধ্যে অনেক সংশয় রয়েছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ঠিক কী সাবজেক্টটা, ঠিক কী পড়বো আমরা এটার মধ্যে। আচ্ছা, আমরা তো জানি মানুষ সমাজবদ্ধ জীব, সঙ্ঘবদ্ধভাবে তারা জীবনযাপন করে। সমাজ নিরপেক্ষ মানুষের ব্যক্তি হিসেবে কোনো নিজস্ব পরিচয়ই থাকতে পারে না, অর্থাৎ মানুষ হলো সামাজিক জীব। মানব জীবন এবং মানব সমাজ চিরকালীন গতিশীল, আর এর বিবর্তন ঘটছে। সমাজের বাইরে সমাজহীনভাবে মানুষ বেঁচে থাকতে পারে না এবং তার কিন্তু কোনো পরিচয়ও থাকে না। তাই সমাজের কিন্তু একটা নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ মানুষ ও তার সমাজ পারস্পরিক নির্ভরশীলতার কারণে মানুষকে কিন্তু এক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়। এই সমস্ত নিয়ম কানুনের এক বিশেষ উন্নত প্রকাশ হলো রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কিত। সমাজ জীবন বিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাজনীতিক বিশ্লেষণ তথা রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু উৎপত্তি ঘটেছে। অর্থাৎ মানুষের সংঘবদ্ধ জীবনের একটা চরম পরিণতি বা অভিব্যক্তি কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, যার বিস্তার সমাজের সর্বত্র রয়েছে। বিভিন্ন চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী নিজের পরিবেশ, পরিমণ্ডল ও দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনৈতিক মতবাদ, আদর্শ, মানুষের রাজনৈতিক জীবন এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আলোচনা করে গেছেন।
ভারতে যেমন ভীষ্মদেবের রাজনীতিক উপদেশ থেকে শুরু করে মানবেন্দ্রনাথ রায়, পণ্ডিত নেহেরুর চিন্তাভাবনা পর্যন্ত, এবং পাশ্চাত্যের সোফিস্ট পণ্ডিতগণ থেকে শুরু করে ল্যাস্কি, ল্যাসওয়েল, ইস্টন প্রমুখ আধুনিক লেখক পর্যন্ত অসংখ্য মনীষীর মনীষায় রাজনৈতিক বিচার বিশ্লেষণ সমৃদ্ধ হয়েছে। বস্তুত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রেক্ষাপটেই মানুষের সমাজ জীবনের প্রকৃত মূল্য কিন্তু বিশ্লেষণ করা যায়। তবে সমাজ জীবন যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিক কাজকর্মেরও পরিবর্তন ঘটেছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় হল পরিবর্তনশীল রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু স্থায়ী নয়, সতত পরিবর্তনশীল। শাসনতন্ত্র ও রাজনৈতিক কাজকর্মের ধারা ও ধারণার বিশ্লেষণই হলো রাষ্ট্রবিজ্ঞান। আবার এ কথাও অস্বীকার করা যাবে না যে রাষ্ট্র ব্যবস্থা ও রাজনীতির প্রশ্নটি সমাজবদ্ধ মানুষের জীবনধারার সমস্ত স্তরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক যেমন রবার্ট ডাল বলেছেন, Politics is one of the unavoidable facts of human existence. Everyone is involved in some fashion at some time in some kind of political system. প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু। অর্থাৎ তার এই কথাটা বলার অর্থটা কীরকম? সমাজে মানুষ থাকে না, আর সমাজ ছাড়া মানুষ থাকে না। মানুষের বাস সর্বদা কিন্তু সমাজের মধ্যে। সমাজের বাইরে শুধু কারা থাকতে পারে? নয় ঈশ্বর, নয় পশু। অর্থাৎ মানব গোষ্ঠী যেখানেই বসবাস করবে সেখানেই গড়ে উঠবে সমাজ, এবং তারই একটি বৃহত্তর রূপ, মানে জনসংখ্যা বৃদ্ধি পাবে, প্রয়োজন পড়বে একটা কঠোর কর্তৃপক্ষের, সেখানে সমস্ত অরাজকতা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, মানুষকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য। আর ঠিক এই জায়গা থেকেই জনসংখ্যা বাড়তে বাড়তে, মানুষের সমাজ বৃদ্ধি পেতে পেতে শহর, নগর এবং তৎপরিবর্তে রাষ্ট্র গড়ে উঠবে। আর রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রণীত হবে ব্যবস্থা, যা হলো রাষ্ট্র ব্যবস্থা। আর সেই সমগ্র রাষ্ট্রের ব্যবস্থা এবং তার অভ্যন্তরে অবস্থিত যাবতীয় মানব সমাজ গোষ্ঠী প্রতিষ্ঠান সমস্ত কিছুর আলোচনা করবে যে শাস্ত্র, সেটাকেই কিন্তু আমরা বলবো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ সমাজ বিকাশের এক সুদীর্ঘ পথ অতিক্রম করে এক সময় প্রতিষ্ঠিত হয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে রাজনীতি তথা রাজনীতি চর্চার বর্তমান রূপ রাষ্ট্রবিজ্ঞান। আমরা রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বুঝছি, মানে ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স, সেটা হচ্ছে মানব সভ্যতা আর মানব সমাজ এর যে ক্রমবিবর্তন হয়েছে, এর সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান কী, কেন, এই ধারণারও কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পারফেক্ট একটা ডেফিনেশন কিন্তু বার করা যায়নি। ওয়াই? বিকজ পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক তথা রাষ্ট্রবিজ্ঞানী নিজেদের মতো করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করেছেন। যেমন এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এস.এল. ওয়াসবি তিনি কি বলেছেন না, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনা ক্ষেত্রের সীমানা কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞাকে যথার্থ হতে দেয় না। দ্যাট মিন্স রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন রকমের মতামত তথা ডেফিনেশন বা সংজ্ঞা রয়েছে। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান কি আমরা কি প্রত্যেকবারে আলাদা আলাদা করে পড়ব? প্রত্যেকে কি আলাদা কথা বলেছেন? একদমই নয়। মতবাদগুলো বা সংজ্ঞাগুলো
প্রেক্ষাপটগত বা পরিপ্রেক্ষিতগত দিক থেকে কিন্তু একই রকম, কিন্তু সকলে হয়তো রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন নতুন দিক বা বৈশিষ্ট্যকে আবিষ্কার করেছেন বা সেটাকে নিজের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। জন্ম একই স্থল থেকে, কিন্তু বিকাশ বলতে পারো ডিফারেন্ট। যেমন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলোকে কিন্তু বেসিক্যালি দুরকমভাবে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, একটা অরাষ্ট্রকেন্দ্রিক। এটার সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। তবু আমি একটা প্রাথমিক ধারণা বলে দিচ্ছি। যেমন যেটা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসিক্যাল যেটা ডেফিনেশন বা সাবেকি বা সনাতন ধারণা, সেটা হচ্ছে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হলো, রাষ্ট্রের প্রকৃতি কীরকম, রাষ্ট্রের উদ্দেশ্য কী, রাষ্ট্রের কাজ কী, এই সমস্ত যে শাস্ত্রে আলোচিত হয় সেইটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এ বিষয়ে প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক ব্লুমসলি বলেছেন, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি। আবার গার্নারের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করেন। যেমন অধ্যাপক গেটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান রাষ্ট্র সম্পর্কে একটি বিশ্লেষণমূলক ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটি রাজনৈতিক ও নীতিশাস্ত্র সম্পর্কিত আলোচনা। আবার অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাগুলো কীরকম, যেমন গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, ল্যাসওয়েল, অ্যালান বল, ডেভিড ইস্টন প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা, মানে এরা পরবর্তী ক্ষেত্রে, সাবেকি নয়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছেন, যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র কিন্তু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, সেই সঙ্গে রাষ্ট্রের মধ্যে অবস্থিত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনগুলো, যেগুলোকে রাষ্ট্র চালায় না বা সরকার চালায় না, পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক দল, যেমন টিএমসি, সিপিএম, বিজেপি, এছাড়া কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো নিয়ে আলোচনা করে। এবার এর ভেতরের যে টার্মগুলো তোমরা পেলে, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সেগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যত পড়া বা আলোচনা এগোবে এগুলো সম্বন্ধে তোমরা ধীরে ধীরে জানতে পারবে। অ্যালান বল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। কিন্তু ডেভিড ইস্টন রাষ্ট্র কিংবা ক্ষমতা কোনোটিকেই রাজনৈতিক অনুসন্ধানের বিষয়বস্তু বলে মনে করেন না। তার মতে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ আ অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ, মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ, অর্থাৎ একটু ইকোনমিক্যালি তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তো ওভারঅল আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটা সংজ্ঞা পাচ্ছি কীরকম না, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটা বিষয় বা শাস্ত্র যা ক্ষমতা, শাসনের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের একটা স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে। কিন্তু তবুও যেন একটু খটোমটো লাগছে। তাহলে পলিটিক্যাল সায়েন্সে ওভারঅল কী কী নিয়ে আলোচনা হচ্ছে, একটা সংজ্ঞার মাধ্যমে সেটা ঢোকানো যেতে পারে। চলো ট্রাই করে দেখা যাক। আমরা বলতেই পারি রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। এটা একটা ওভারঅল সংজ্ঞা পাওয়া গেল যে রাষ্ট্রবিজ্ঞানে আমরা কী কী পড়ব, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কী কী জিনিস নিয়ে আলোচনা করছে। ওকে, এবার আমরা চলে আসি একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনায়, নেসেসিটি অফ স্টাডিং পলিটিক্যাল সায়েন্স। এই যে এত কথা হচ্ছে এতক্ষণ ধরে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে, রাষ্ট্রবিজ্ঞানে আমরা কী কী বিষয় নিয়ে পড়ব, কী জানবো, কিন্তু
ঘটনাটা হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কী, কেন আমরা পড়ব রাষ্ট্রবিজ্ঞান, কিসের জন্য এসেছিল এই শাস্ত্রটা, মানে মানুষকে যে রাষ্ট্রের এই বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করবে কেন। তো সব থেকে প্রথম যে জিনিসটা রয়েছে, যেহেতু প্রথম থেকে আমি বলে যাচ্ছি মানুষ সমাজস্থ জীব, সমাজের বাইরে কিন্তু সে বসবাস করতে পারে না, এবং বৃহত্তর মানব সমাজ হচ্ছে রাষ্ট্রের অন্তর্ভুক্ত। আর রাষ্ট্র নিয়ে যাবতীয় আলোচনা মিন্স রাষ্ট্রবিজ্ঞান। তার মানে বুঝতে পারছো মানুষের সাথে রাষ্ট্র তথা রাষ্ট্রবিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সংযোগ বর্তমান রয়েছে। মানুষের একটা রাষ্ট্রে বসবাসকারী মানুষ মানে নাগরিক, তার মধ্যে তো রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেমন বিজ্ঞান পড়ছো, যেমন অঙ্ক শিখছো, যেমন একটা প্রয়োজনীয় ভাষা হিসেবে বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরাজি শিখছো ভালোভাবে, এছাড়া নিজের মাতৃভাষা বা অন্যান্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বলো, বা নিজের দক্ষতা বৃদ্ধির জন্য, নিজের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি বৃদ্ধির জন্য যেমন তোমরা বিভিন্ন রকমের খেলাধুলা বা শিল্প চর্চা শিখছো, সেরকম একটা রাষ্ট্রের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে গেলে তোমাদের অবশ্যম্ভাবী রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। তুমি যে রাষ্ট্র বা দেশে বসবাস করছো সেখানকার রুলস রেগুলেশনস সেই সমস্ত বিষয় ভালোভাবে জানতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাতে হবে, রাষ্ট্রের অতীত বর্তমান কে ভালোভাবে জানতে হবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আমরা কিসের জন্য পড়ছি? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য। কীরকম না, বর্তমান যুগে মানব জীবনের এমন কোনো দিক নেই যা রাষ্ট্রের প্রভাব মুক্ত। সেটা দাসযুগ কিংবা সামন্ত যুগে অত্যন্ত চালাকির সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষকে তাদের রাজনৈতিক অধিকার তথা রাষ্ট্র পরিচালনার প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত রাখা হতো মানুষকে। শাসকরা নানা রকমের ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে তাদের থেকে অখণ্ড আনুগত্য পেত, কিন্তু বুর্জোয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার কিন্তু স্বীকৃতি লাভ করে। বাস্তবে সমাজের অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধিরা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করলেও জনসাধারণের ভোটে তাদের নির্বাচিত হতে হয়। তোমরা খুব ভালো করে জানো আমাদের ভারতবর্ষে শাসক বা সরকারে কোন মন্ত্রীরা বসবেন, সেই মন্ত্রীদের কিন্তু আমরা নিজেরাই স্বেচ্ছায় ভোট দানের মাধ্যমে নিজেরাই বেছে নিই। গণতন্ত্রের এটা একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সার্বজনীন ভোটাধিকারের নীতি বলে থাকি। তো বলা বাহুল্য, মানুষের মধ্যে তাহলে কী থাকতে হবে? রাজনৈতিক সচেতনতা। সে যদি রাজনীতি সম্পর্কে সচেতন না হয়, বর্তমান রাষ্ট্রের প্রভাব পরিস্থিতি সম্পর্কে না জানে, সে কিভাবে কাকে ভোট দিয়ে নির্বাচন করবে, কে ভালো কে মন্দ, কে কতটা কাজ করছে না করছে সেটা সম্বন্ধে জানবে কিভাবে তারা? মানে প্রত্যেকটা সাধারণ মানুষেরই কিন্তু জানা প্রয়োজন, শুধুমাত্র যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে কিংবা ভবিষ্যতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে হায়ার স্টাডি করবে তাদের জন্য নয়, কিন্তু প্রত্যেকটা শিক্ষিত যোগ্য নাগরিকেরই কিন্তু এটা সম্বন্ধে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ রাষ্ট্রবিজ্ঞান পাঠ না করলে কোনো ব্যক্তির পক্ষেই সঠিকভাবে অর্থাৎ রাজনৈতিক দিক থেকে সচেতনভাবে তার নাগরিক অধিকার ভোগ বা রক্ষা করা যেমন সম্ভব নয়, মানে সে রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার পাচ্ছে না পাচ্ছে সেগুলো কিভাবে সে রক্ষা করবে, তেমনি রাষ্ট্র সরকার কিংবা সমগ্র বিশ্বের প্রতি তার যে কর্তব্য রয়েছে সে সম্পর্কেও কিন্তু কোনো ধারণা জন্মাবে না। এছাড়াও আমাদের বুদ্ধিবৃত্তিরও কিন্তু বিকাশ হবে না। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে না জানলে কোনো ব্যক্তির পক্ষে তার দেশের রাষ্ট্র ব্যবস্থার স্বরূপটা জানা সম্ভব হবে না। ফলে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎকৃষ্ট মনে হতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে যখন শিক্ষার্থী বা ব্যক্তির বুদ্ধিবৃত্তির বিকাশ হয়, সে কিন্তু সহজেই বিকল্প রাষ্ট্র ব্যবস্থার সন্ধান পেতে পারে।
এবং তা প্রতিষ্ঠার কাজে ভূমিকাও নিতে পারে। যেমন আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র মানে দেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু সমান অধিকার থাকবে, তাদের ব্যক্তিত্বের বিকাশ হবে রাষ্ট্রের মধ্যে। রাষ্ট্র তার নাগরিকের সুযোগ সুবিধার জন্য যাবতীয় অধিকার এবং তার সংরক্ষণের ব্যবস্থা করবে। এই যে ধারণা বা এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, এটা তো হতো না যদি সকলের মধ্যে তোর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি না হতো। তারা যদি গণতান্ত্রিক ধারণা এবং তার সুফল এগুলো সম্বন্ধে না জানতো, তাহলে কোনো রাষ্ট্রে সেটা প্রতিষ্ঠিত বা বাস্তবায়িত করার চেষ্টাও দেখা দিত না। এছাড়া একজন ব্যক্তি যদি রাজনৈতিক ধ্যান ধারণা সম্পন্ন না হয়, তাহলে সে কিভাবে একজন ভালো নাগরিক বা সুনাগরিক হবে? সে তো উগ্র জাতীয়তাবাদী হতে পারে, সাম্প্রদায়িক কাজে যুক্ত হয়ে যেতে পারে, বর্ণবিদ্বেষ তার মনের মধ্যে গড়ে উঠতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে প্রতিটি ব্যক্তি যেমন সমাজ সচেতন হয়ে ওঠে, তেমনি অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বার্থের সংকীর্ণ বেড়াজাল অতিক্রম করে সে সুনাগরিকের গুরু দায়িত্ব পালনেও তৎপর হতে সক্ষম হয়। ওভারঅল বোঝা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠ কতখানি প্রয়োজন আমাদের জন্য। সব সময়ে আমরা কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জুড়ে রয়েছি। বিশেষ করে বড় হওয়ার সাথে সাথে তো বটেই, আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সরাসরি জুড়ে যাই এবং যখন আমরা ভোটাধিকারের অধিকার লাভ করি, তখন তো আমরা এদেশের নাগরিকে পরিণত হচ্ছে এবং আমাদের দেশ বা রাষ্ট্রের প্রতি আমাদের অজস্র কর্তব্য কর্ম থাকে। সেগুলো সম্বন্ধে আরও ভালোভাবে জানার জন্য, নিজের কর্তব্যকে আরও উপযোগী করে তোলার জন্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পাঠ বিশেষ দরকার। আমাদের জ্ঞান, আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য, নিজের রাষ্ট্রের সাথে আরও ভালোভাবে জুড়ে যাওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা বিশেষ প্রয়োজন। তো ছাত্রছাত্রী এবং বন্ধুরা, আজ তো আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটা আলোচনা শুরু করেছি মাত্র এই ভিডিওতে। আমরা রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি একটা উৎস, এর প্রেক্ষাপট, এর সংজ্ঞা বা এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। কিন্তু আলোচনা এখানেই শেষ নয়, আলোচনা আরও চলবে, আরও গভীরে প্রবেশ করব আমরা। আজ আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের গোড়ার কথা দিয়ে শুরু করলাম, তার সংজ্ঞা পর্যন্ত এগোলাম। এর পরের ভিডিওতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আসব, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান কীভাবে অঙ্গাঙ্গী সম্পর্কযুক্ত, কিংবা কোথায় কোথায় পার্থক্য রয়েছে, বা রাজনীতির বৃহত্তর রূপই কি রাষ্ট্রবিজ্ঞান, নাকি রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ একটা পৃথক শাস্ত্র যার একটি অংশ হলো রাজনীতি। এই ধারণাটা আমাদের খুব স্বচ্ছভাবে উপলব্ধি করতে হবে। রাজনীতি আর রাষ্ট্রবিজ্ঞান, এটা সম্বন্ধে খুব ডিটেলসে আমাদের বুঝতে হবে এবং জানতে হবে পরবর্তী ভিডিওতে। এরপর রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি, আলোচনা ক্ষেত্র, এগুলি নিয়ে আলোচনা করব। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এই যে আমি আলোচনার শুরুতে তোমাদের বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে একটা বিজ্ঞানের বিষয় হিসেবে প্রস্তুত করার বা প্রকাশ করার চেষ্টা চিরকালই চলেছে, কিন্তু এটা সাধারণ বিজ্ঞানগুলোর মতো এক নয়, পার্থক্য রয়েছে। তো এই যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা, এই নিয়ে একটা দ্বন্দ্ব বা সপক্ষে বিপক্ষে নানা মতামত রয়েছে নানা রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র দার্শনিকদের, সেইটা নিয়েও একটা বিস্তৃত আলোচনা করব। তো আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বেশ কিছুটা উপকৃত হয়েছো এবং বেশ কিছুটা ধারণা লাভ করতে পেরেছো এই শাস্ত্রটা সম্পর্কে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকো, আমাদের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এভাবেই এগিয়ে চলো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। নমস্কার। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবং পরবর্তী ভিডিওগুলি সম্বন্ধে জানার জন্যে বা নোটিফিকেশনসের জন্যে বেল আইকনে ক্লিক করো। নমস্কার।